যে কোর্সটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, এবং আজকের প্রথম ক্লাসটা হবে ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার অ্যান্ড সফটওয়্যার ম্যানেজমেন্ট। এই কোর্সের পরে আমরা হচ্ছে মেনলি যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট জিনিসটা কী, সেটার ফান্ডামেন্টালসগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এই পুরো একটা কোর্স থিওরি পার্ট থেকে। তারপরে হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ওয়ার্কিং প্রসিডিওরগুলো আছে সেগুলো কীভাবে এক্সিকিউট করা যায়, ঠিক আছে। তারপরে আমরা দেখবো হচ্ছে যে বিভিন্ন রকম যে সফটওয়্যার মডেলগুলো আছে যেগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড কিংবা সিস্টেম ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, সেই জিনিসগুলো আরও কীভাবে এফিসিয়েন্টলি অপারেট করা যায় বা ওগুলোকে আরও কতভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তারপরে হচ্ছে বিভিন্ন রকম যে ফ্রেমওয়ার্কগুলো আছে সফটওয়্যার ম্যানেজমেন্টের যে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, যেমন হচ্ছে জিরা একটা হইতে পারে খুব ভালো একটা সফটওয়্যার, সেগুলো কীভাবে ব্যবহার করা যায়, সেগুলো কীভাবে অ্যানালাইজ করা যায়, সেগুলো হচ্ছে সম্বন্ধে ধারণা পাওয়া যাবে এই কোর্সের মাধ্যমে। আর লাস্টে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে যে কী কী রিস্ক আসতে পারে, সেই রিস্কগুলো কীভাবে ম্যানেজ করা যেতে পারে সেটার সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। তো ফার্স্ট যে স্লাইডটা আছে সেই স্লাইডে মেনলি কভার করার চেষ্টা করা হয়েছে সফটওয়্যার কী জিনিস, ইভলভিং রোল অফ সফটওয়্যার, 3R। 3R বলতে হচ্ছে আমাদের তিনটা আর যুক্ত ওয়ার্ডের একটা কম্বিনেশন, সেটা কি রিইউজ, রি-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিটুলিং, এই জিনিসগুলো কি আমরা দেখব। তারপরে হচ্ছে অ্যান ওভারভিউ অফ আইটি সফটওয়্যার ম্যানেজমেন্ট, মানে নর্মালি একটা আইটি সফটওয়্যারে কী কী জিনিস ম্যানেজ করতে হয় সেটা সম্বন্ধে একটা ধারণা। তারপরে হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজারের রোলটা কী আসলে, তা ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক থাকবে। ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের পরে হচ্ছে যে বিভিন্ন রকম প্রজেক্টে যে ম্যানেজার অ্যাসাইন করা থাকে তাদের রোলটা কী আসলে, তাদের রোলটা কিন্তু হয় মেনলি যে কাজগুলো করবে টিম, তাদের কাছ থেকে সেই কাজগুলোকে বের করে নিয়ে আসা। এরপরে হচ্ছে যে সফটওয়্যার ম্যানেজমেন্ট যে করব সেটার সিস্টেমেটিক ভিউটা কীরকম হবে, সফটওয়্যারের সাথে জড়িত স্টেক হোল্ডার কারা, এবং যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে লাইফ সাইকেলগুলো থাকে বা ফেজগুলো থাকে সেগুলো সম্বন্ধে একটা ধারণা পাওয়া। এই হচ্ছে মোটামুটি ফার্স্ট স্লাইডের একটা আউটলাইন। তো শুরুতেই যেটা বলা হচ্ছিল যে সফটওয়্যার জিনিসটা কি, একটা হচ্ছে ব্রেন যেটা কম্পিউটারের ভিতরে থাকবে এবং এটাই বলে দিবে যে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে। নর্মালি আমরা যদি একটু রিয়েল লাইফে চিন্তা করি, আমরা শুরুতে যদি এমএস ওয়ার্ড নিয়ে কাজ করি, সেই এমএস ওয়ার্ড সেখানে আমরা যখন কাজ করতে যাব এমএস ওয়ার্ডটা হচ্ছে সফটওয়্যার হবে, কিন্তু এর জন্য আমাকে কিবোর্ড ইউজ করতে হচ্ছে, ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে হচ্ছে, এগুলো কিন্তু একটা হার্ডওয়্যার, ঠিক আছে। তো এই হার্ডওয়্যার আর সফটওয়্যার কিন্তু ইন্টার রিলেটেড, প্রত্যেকটা এভাবে কিন্তু ইন্টার রিলেটেড, মানে একটার সাথে আরেকটা কিন্তু অতপ্রতভাবে জড়িত, তাছাড়া কিন্তু কেউই কাজ করবে না। হার্ডওয়্যার ছাড়া তো আমি সফটওয়্যার শুধু নিয়ে বসে থেকে লাভ নেই, ওটা তো হার্ডওয়্যারে রাখতে হবে। এরপরে যদি আমরা হচ্ছে কোনো কিসের খুবই জেনারেল ইউজের কথা চিন্তা করি, যে বিকাশ অ্যাপ, তো বিকাশ অ্যাপটা যখন আমরা একটা ফোনে ইউজ করছি, ফোনটা হচ্ছে হার্ডওয়্যার, কিন্তু অ্যাপসটা যখন ইউজ করছি সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার। আর যদি আমরা ইন্ডাস্ট্রি বেসিসেও চিন্তা করি, ইন্ডাস্ট্রি বেসিসে চিন্তা করলে ধরেন যে পাঠাও আছে, উবার আছে, এরা এই ধরনের যে রাইডার অ্যাপগুলো আছে বা যে প্যাসেঞ্জার অ্যাপগুলো যে আছে, তারা কিন্তু ডিফারেন্ট সফটওয়্যার প্রোডাক্ট তারা কিন্তু জেনারেট করছে। রাইডারের জন্য একরকম, তারপরে হচ্ছে প্যাসেঞ্জারের জন্য একরকম, তারা হচ্ছে দেখতে পাচ্ছে রাইডার একরকম দেখতে পাচ্ছে ইন্টারফেস, প্যাসেঞ্জার একরকম দেখতে পাচ্ছি, তারপরে তারা কী করছে, একটা সার্ভারের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছে। তো এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে কিন্তু একটা সফটওয়্যার। তো এইখানে হচ্ছে আপনার সেই জিনিসগুলোর কথা বলা হচ্ছে যে সফটওয়্যার জিনিসটা কি, ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস, ডাটা আর প্রোগ্রামস ইউজ টু অপারেট কম্পিউটার্স অ্যান্ড এক্সিকিউট স্পেসিফিক টাস্ক, মানে একটা নির্দিষ্ট টাস্ক সে অ্যাকমপ্লিশ করবে এবং সেটা তৈরি হবে কী দিয়ে, কিছু কিছু ইনস্ট্রাকশন দিয়ে, কোডিংয়ের মাধ্যমে নিশ্চয়ই এগুলো তৈরি করা হবে। তো এটা এখানে বলা হচ্ছে, এবং বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান পারপাসেই কিন্তু সফটওয়্যারগুলো তৈরি করা হয়, যে কোনো একটা নির্দিষ্ট পারপাসে সার্ভ করবো। যেমন বিকাশের মাধ্যমে আমরা কি লেনদেন করতে পারি, পাঠাওয়ের মাধ্যমে আমরা যে রাইট শেয়ারগুলো হচ্ছে সেগুলো করতে পারি, এমএস ওয়ার্ডের মাধ্যমে লেখালেখির কাজগুলো করতে পারি, পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কোনো একটা ফাইল জেনারেট করছি, পিপিটি ফাইল, এক্সেলের মাধ্যমে আমরা অনেক রকম রেকর্ড জমা রাখছি। তো এইগুলোই হচ্ছে একটা সফটওয়্যারের কাজ। এখন সফটওয়্যারগুলো আবার বিভিন্ন রকমের হতে পারে, একটাকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার জিনিসটা কি, সেটা হচ্ছে যে যেমন হচ্ছে উইন্ডোজের হতে পারে 10, 11 যেটাই হচ্ছে আপনারা ইউজ করেন, কিংবা অ্যান্ড্রয়েড ওএস, লিনাক্স, ম্যাক যেটা ইউজ করেন, সেটাই হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেম বা হচ্ছে সিস্টেম সফটওয়্যারের একটা ভাগ এটাকে বলা যেতে পারে। যেটা হচ্ছে যে আমরা যখন
অপারেটিং সিস্টেম জিনিসটা হচ্ছে যে যখন আপনি কোনো একটা হার্ডওয়্যার অন করছেন, যখন আপনারা উইন্ডোজ 10 ইউজ করেন, যখন উইন্ডোজ জিনিসটা ডিসপ্লে করছে সাথে সাথে দেখা যাবে যে তখন কিন্তু অপারেটিং সিস্টেম কিন্তু তার কাজটা মেনলি শুরু করে ফেলে ওই সময়। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার এই যে ইয়েটা থাকে, অপারেটিং সিস্টেম যেটা থাকে সেটা কিন্তু আর ডিরেক্টলি প্রাইমারি মেমোরিতে সবসময় থাকে না। প্রাইমারি মেমোরিতে থাকে না, সেটা কিন্তু সেকেন্ডারি মেমোরিতে থাকে। সেটা আপনাকে প্রাইমারি মেমোরিতে নিয়ে আসতে হয়। মানে এটা কিন্তু যখন বুটিং সিস্টেমে কাজ করে তখন হচ্ছে প্রাইমারি মেমোরিতে নিয়ে এসে কাজ করে, তখন যখন স্টার্ট হয়, যখন যে উইন্ডোজ বাটনটা ডিসপ্লে করা শুরু করে তখন থেকে অপারেটিং সিস্টেম কাজ করা শুরু করে। তো এই জন্য হচ্ছে অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু আপনার হার্ডওয়্যার সফটওয়্যার কোনোটাই বলতে গেলে ওভাবে চলবে না। সুতরাং অপারেটিং সিস্টেম দরকার, এই জন্য সব কিছুতে অপারেটিং সিস্টেম লাগে। এরপরে হচ্ছে যে বিভিন্ন রকম আমরা যেই কোডিংগুলো করি সেটার সাথে যে ইন্টারপ্রেটারগুলো দরকার হয়, কম্পাইলারগুলো দরকার হয়, ঠিক আছে, বা আমরা যদি ডিভাইস ড্রাইভারগুলো ইনস্টল করে ইউজ করি সেগুলো হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। দেখা যাবে যে ডিভাইস ড্রাইভারগুলো না নামালে আপনার যে সফটওয়্যারটা আপনি ইউজ করতে যাচ্ছেন সেটা আবার ইউজ করতে দিবে না, এরকমও হতে পারে। ওকে, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আবার দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে জেনারেল পারপাস মানে হচ্ছে MS ওয়ার্ড, ফটোশপ, ঠিক আছে, এরকম টাইপের, যেগুলো দেখা গেল যে যে কোনো মানুষই তার প্রয়োজনে ইউজ করতে পারছে। যে MS ওয়ার্ডে লেখালেখির কাজে করতে পারছে, ফটোশপে কোনো একটা ইমেজের রিসাইজ করতে পারছে, ছোটো বড়ো করতে পারছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, বা নতুন একটা ইমেজ যেটা ব্লার হয়ে আছে ওটা ঠিকঠাক করতে পারছে। তো এরকম বিভিন্ন রকম কাজের জন্য যেগুলো ব্যবহার করা হবে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইউজার তার নিজের প্রয়োজনে এই সফটওয়্যারগুলো ইনস্টল করে, ব্যবহার করে, শেষ করে দেয়। ওকে, আরেকটা হচ্ছে যে কাস্টমাইজ সফটওয়্যার জিনিসটা হচ্ছে এরকম টাইপের, আমরা চিন্তা করতে পারি যে বিভিন্ন রকম কিন্তু রিজার্ভেশন সিস্টেম কিন্তু আছে। এখন যদি আমি সেই রিজার্ভেশন সিস্টেমের একটা পোর্শন যদি আমি রেলওয়ের জন্য ইউজ করি, শুধু রেলওয়েতে ইউজ করতে পারবো, অন্য কোথাও আর ওই জিনিসটা ইউজ করবো না। যেমন আমরা রেল সেবা অ্যাপটা ইউজ করি, তো রেল রিলেটেড জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে এটার সাথে জড়িত। অন্য কিন্তু আমি চাইলে কিন্তু বাসের টিকিটটা রেল সেবাতে কাটতে পারবো না, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে যে কাস্টমাইজড সফটওয়্যার, একটা নির্দিষ্ট পোর্শনের জন্য, একটা পার্টিকুলার পোর্শনের জন্য সেটা ইউজ করা যাবে। এরপরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সফটওয়্যার স্ট্যাক। তো সফটওয়্যার স্ট্যাক বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোর মধ্যে আরও কী কী জিনিস থাকতে পারে। আমরা তো মোটা দাগে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার বলে দিলাম, এগুলোতে কি শেষ? তাহলে এই যে আমরা ডাটা বেসগুলো ইউজ করছি এত কিংবা সার্ভারগুলো ইউজ করছি, এগুলো কি হচ্ছে, মানে এগুলো কার আন্ডারে পড়ছে, এগুলো কোন ক্লাসিফিকেশনের মধ্যে যাবে, ঠিক আছে। তো এর জন্য এটাকে বলা হচ্ছে সফটওয়্যার স্ট্যাক, বা আর কী কী জিনিস আছে। তো শুরুতেই হচ্ছে আমরা দেখব যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আসলে কোনগুলোকে বোঝাবে? যেমন ধরেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে যে এন্ড ইউজার বা নেভ ইউজাররা ইউজ করে, ঠিক আছে, মানে যাদের হচ্ছে খুব বেশি জ্ঞান ধারণা নাই কিন্তু সবাই ইউজ করতে পারে। যেমন কি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো এগুলো ইউজ করার জন্য আপনাকে কিন্তু সিএসসি পড়ার দরকার নেই, সবাই ইউজ করে। আজকে দেখা যাবে যে রিক্সাওয়ালাও এখন ফেসবুক ইউজ করছে। তো এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই বিকাশ, নগদ, MS ওয়ার্ড, VLC, তারপর স্পটিফাই, এই জিনিসগুলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে হচ্ছে যে সিস্টেম সফটওয়্যারের দিকে যদি যাই, তাহলে সিস্টেম সফটওয়্যার জিনিসটা কি? সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম যে এটা আপনার যে হার্ডওয়্যারটা আছে সেই হার্ডওয়্যারটাকে রান করাতে সাহায্য করবে। যেমন হচ্ছে উইন্ডোজ 10, 11 হতে পারে, অ্যান্ড্রয়েড হতে পারে, লিনাক্স, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। মিডলওয়্যার জিনিসটা কি? মিডলওয়্যার জিনিসটা হচ্ছে এই যে সিস্টেম সফটওয়্যারের কথা বললাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা বললাম, এই দুই সিস্টেমের মধ্যে এরা হচ্ছে কানেক্ট করার চেষ্টা করে। এখন আপনার অপারেটিং সিস্টেম আছে, অ্যাপ্লিকেশন সিস্টেমও আছে। এখন অ্যাপ্লিকেশন সিস্টেমের তো হচ্ছে ওই অপারেটিং সিস্টেমটাকে ইউজ করে কাজ করতে হবে প্রয়োজনে। তাহলে এই দুইটার মধ্যে কানেকশান হিসেবে কাজ করে হচ্ছে যে মিডলওয়্যার যেগুলো আছে। তো আমরা যদি এটার একটা এক্সাম্পল চিন্তা করি সেটা কি হতে পারে? যেমন ধরেন আমরা বিভিন্ন রকম মোবাইল ওয়ালেট ইউজ করি না, যেমন হচ্ছে বিকাশ, নগদ, রকেট, ইউক্যাশ, শিওর ক্যাশ, যেগুলো যে ইউজ করি, এগুলো কিন্তু যখন আমরা ইউজ করি, দেখেন এগুলো কিন্তু এক একটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির মতোই বলতে গেলে, সফটওয়্যার কোম্পানি।
কিন্তু এরা কী করছে যে কোর ব্যাংকিং সিস্টেমের সাথে কিন্তু আপনার একটা কানেকশানের ব্যবস্থা করছে। যেমন আপনি হচ্ছে সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা সেন্ড করতে পারছেন, ঠিক আছে? তার মানে হচ্ছে আন্ত লেনদেনের একটা ব্যবস্থা তৈরি করে দিচ্ছে, মানে ব্যাংকিং সিস্টেমের মতন একটা অবস্থা। মানে ব্যাংকে আমরা যেমন এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি, সিমিলারলি বিকাশের মাধ্যমে হচ্ছে একজনের বিকাশ অ্যাকাউন্টে আরেকজনের বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি। আবার হচ্ছে কি যে আপনার নিজেরই একটা ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আপনি আপনার নিজের মোবাইল অ্যাপ বা হচ্ছে যে ওয়ালেট, যেটা মোবাইল ওয়ালেট, সেখানে হচ্ছে টাকা ট্রান্সফার করতে পারছেন। তো এখানে দেখেন কি হচ্ছে যে এই ব্যাংকিং সিস্টেমটা কিন্তু যে মিডিল ওয়্যারটা ইউজ করে, সেখানের মাধ্যমে কী করে যে মোবাইলের যে অ্যাপ তার সাথে হচ্ছে আপনার যে ব্যাংকিং সিস্টেমটা আছে তার একটা কানেক্ট করে। আরও আমরা যদি আরও ভালোভাবে তো যদি চিন্তা করি, যেমন হচ্ছে যে ইউসিবি ব্যাংকের যে ইউনেট মনে হয়, ইউনেট যে ইয়াটা আছে অ্যাপস, বা হচ্ছে সিটি ব্যাংকের যে সিটি টাচগুলো আছে, আপনি দেখেন সেখানে কিন্তু আপনি সিটি টাচ ইউজ করেই আপনি এফডিআর করতে পারছেন, ডিপিএস করতে পারছেন, ঘরে বসে হচ্ছে আপনার কোনো ফর্ম ফিল আপ করা ছাড়াই আপনি হচ্ছে সেগুলো ইউজ করতে পারছেন। তাহলে কি এই অ্যাপসের সাথে কোর ব্যাংকিং সিস্টেমের একটা কানেকশন হয়ে গেছে নিশ্চয়ই। ইউনিটের সাথেও সিমিলারলি আপনার হচ্ছে ইউসিবি ব্যাংকের একটা কোর কানেকশন হয়ে আছে বলে তো এগুলো সম্ভব। মানে অ্যাপসের সাথে ব্যাংকিং সিস্টেমের একটা কানেকশন হচ্ছে, এটাই হচ্ছে মিডল ওয়্যার। ওকে, নেক্সট হচ্ছে হাইপার ভিশন বা ভার্চুয়াল মেশিন মনিটর। এটা দ্বারা আসলে কী বোঝাবে? তো এটা দ্বারা আসলে বোঝাবে যে যে অ্যামাজনের কথা যদি আমরা চিন্তা করি, অ্যামাজন AWS সেটা হচ্ছে যে এটা ইউজ করে মেনলি হাইপার ভিসোর্স। সেটা কি করে যে অ্যামাজনের তো কাস্টমার অনেক, তো এই কাস্টমারদের জন্য তারা কি করে বিভিন্ন রকম দেখা গেল যে থাউজেন্ডস অফ ভার্চুয়াল সার্ভার তারা হচ্ছে রান করে রাখে, যাতে তাদের তো অনেকগুলো হিট হয়, বেশিরভাগ সময় অনেক কাস্টমার অনেক রকম চাহিদা থাকে। তো এতগুলো যে হিট তার সামলানোর জন্য অনেক রকম সার্ভারে তারা একটা মেন সার্ভার তো থাকেই, মেন সার্ভারের সাথে সাথে তারা কারেসপন্ডিং আরও অনেকগুলো প্যারালাল সার্ভার তারা রেখে দেয়। দেখা গেলো যে অনেক হাজার হাজার সার্ভার রেখে দেয়, যেগুলো দিয়ে তারা কাস্টমারের যেই রিকোয়ারমেন্ট সেগুলোকে স্যাটিসফাই করার চেষ্টা করে। আর একটা হচ্ছে ফার্মার জিনিসটা কি? সেটা হচ্ছে যে বলতে গেলে এরকম যে সফটওয়্যার ইনসাইড হার্ডওয়্যার, ঠিক আছে, এরকম টাইপের একটা জিনিস, যে এটা এখানে বলছে যে প্রোভাইডস লো লেভেল কন্ট্রোল অফ কম্পিউটিং ডিভাইস হার্ডওয়্যার। তো এটা যেমন ধরেন যে আমরা যদি এটিএম মেশিনের কথা চিন্তা করি, সেখানে কিন্তু হচ্ছে একটা ফার্মার থাকছে, যে ওখানে একটা আপনাকে সিকিউরিটির একটা ব্যাপার থাকছে, একটা ইনশিয়ার করছে। তারপরে ধরেন ফার্মার থাকতে পারে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ, তারপরে হচ্ছে যে রাউটার আমরা যে ইউজ করি সেগুলোতে কিন্তু একটা ফার্মার থাকে। নেক্সট আমরা যদি হচ্ছে যাই সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার অ্যান্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে ডিফারেন্স, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন বলা যেতে পারে, যে দুইটার মধ্যে পার্থক্যটা কি। অলরেডি হয়তো দুটার মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারছেন, যে সিস্টেম সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম জিনিসটাকে আমরা বুঝবো, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক টাস্ক সে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আরও যদি ভেঙে ভেঙে দেখি, যেখানে হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার বলতে গেলে এটা সিস্টেম সফটওয়্যার, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা করে সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক টাস্ক সে শেষ করার চেষ্টা করে। আর যে অপারেটিং সিস্টেমটা থাকে, যেহেতু অপারেটিং সিস্টেমটা ডিরেক্টলি হার্ডওয়্যারের সাথে একবারই কানেক্টেড, এখন হার্ডওয়্যার যেটা বুঝে, আমাদের কম্পিউটার যেটা বুঝে সেটা হচ্ছে বাইনারি। তো বাইনারি বলতে গেলে সেটা হচ্ছে মেশিন কোড বা লো লেভেল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটাতেই হচ্ছে সিস্টেম সফটওয়্যার জিনিসগুলো লেখা হয়। কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো তৈরি করা হয় সেটা দেখা গেলো যে হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে পাইথন, জাভাস্ক্রিপ্ট বা এর চাইতে হায়ার লেভেলের জিনিসগুলোতে এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হতে পারে। ওকে, এরপরে হচ্ছে দেখেন বলা হচ্ছে যে যে সিস্টেম সফটওয়্যারটা থাকবে সেটা হচ্ছে মাস্ট মিট স্পেসিফিক হার্ডওয়্যার নিডস, ইন্টারেক্টস ক্লোজলি উইথ হার্ডওয়্যার। তার মানে হচ্ছে যে সিস্টেম সফটওয়্যারটা ডিরেক্টলি হার্ডওয়্যারের সাথেই কানেক্টেড, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ডিরেক্টলি হার্ডওয়্যারের সাথে কানেক্টেড না, মানে ডিরেক্টলি কানেক্টেড না, তবে হচ্ছে হার্ডওয়্যারটা ইউজ করে সেটা নর্মালি ব্যবহার করা হয়, কিন্তু সেটা যে হার্ডওয়্যার ছাড়া চলতেই পারবে না এমনটা না। ওকে, এরপর হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর কী কী বলা হচ্ছে, ইনস্টল অ্যাট দ্য সেম টাইম অ্যাজ দ্য ওএস ইউজুয়ালি বাই দ্য ম্যানুফ্যাকচারার। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে অপারেটিং সিস্টেম যখন ক্রিয়েট করা হয়, মেনলি অপারেটিং সিস্টেমটাই হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার, যেটা
ম্যানুফ্যাকচারাররা তৈরি করে দেয়, তারাই হচ্ছে ঠিক করে রাখে যে অপারেটিং সিস্টেমের ভিতরে যে সিপিইউ শিডিউলিংগুলো হবে, প্রসেস হ্যান্ডেলিংগুলো কীভাবে হবে, ফাইল ম্যানেজমেন্ট কীভাবে হবে, মেমোরি অ্যালোকেশনগুলো কীভাবে হবে, এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারাররাই শুরুতেই ঠিক করে রাখে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যদি আসি তখন এটাকে কী বলে যে কোনো একটা ইউজার বা অ্যাডমিন সেই সফটওয়্যারটা যেটা তৈরি করা হয়েছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে সেটা যখন প্রয়োজন হবে তখনই সেটা নামাইতে পারে। রানস এনি টাইম দ্য কম্পিউটার ইজ অন, তার মানে হচ্ছে যখন কম্পিউটারটা অন থাকে ঠিক সেই সময় থেকে কিন্তু সিস্টেম সফটওয়্যারটা চালু হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। সব সিস্টেম সফটওয়্যারটা কখন চালু হচ্ছে, যখনই একটা কম্পিউটার আমি অন করছি ঠিক সেই মুহূর্তে সিস্টেম সফটওয়্যারটা কিন্তু অন হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু আপনি তো হাজার হাজার অ্যাপ্লিকেশন সফটওয়্যার নামাইতে পারেন, সবই কি অ্যাট এ টাইম চলবে না। যখন কেবলমাত্র ওই অ্যাপসে বা সফটওয়্যারে আপনি হিট করবেন, টাচ করবেন, ট্রিগার করবেন, তখনই কেবল ওইটা শুরু হবে। আপনি যখন চাইবেন সেটা স্টপ করে দিতে পারেন। কিন্তু সিস্টেম সফটওয়্যার ওটা কিন্তু চলতেই থাকবে, যখন আপনি শেষ করতে চাই বন্ধ করে দেবেন তখন দেখা গেলো যে বন্ধ হয়ে যাবে। ওকে, এরপরে সিস্টেম সফটওয়্যারটা কাজ করে কিন্তু ব্যাকগ্রাউন্ডে। এটা হচ্ছে কীভাবে কাজ করছে আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সব কিছু কাজ করতে পারে, ইউজারের কোনো দরকার নেই এখানে অ্যাক্সেস নেওয়ার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা থাকে সেটা হচ্ছে সামনাসামনি থাকে, ইউজার ডিরেক্টলি সেটা ইউজ করতে পারে, সব কিছু দেখতে পারে এবং স্পেসিফিক একটা টাস্ক সেখানে পারফর্ম করা হয়। এরপরে হচ্ছে সিস্টেম সফটওয়্যারটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে হচ্ছে সিস্টেম সফটওয়্যারের দরকার পড়ে, সেটার একটা ডিপেন্ডেন্সি থাকছে সিস্টেম সফটওয়্যারের উপরে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার ছাড়া চলতে পারবো না। ওকে, এরপরে হচ্ছে বলা হচ্ছে যে ইজ নেসেসারি ফর দ্য সিস্টেম টু ফাংশন, মানে সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে আমাদের কোনো একটা কম্পিউটার সিস্টেমের পুরো ফাংশনালিটির জন্যই দরকার। আর এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা বলা হচ্ছে যে আমি কিন্তু ফটোশপ না ইউজ করেও আমি একটা কম্পিউটার সিস্টেম চালাতে পারি, আমার দরকার নেই আমি ফটোশপ না ইউজ করে অন্য কোনো ইমেজ এডিটর ইউজ করতে পারি বা অনলাইন থেকেই করতে পারি, ঠিক আছে। সুতরাং অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে আমাকে নামাইতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু যদি আমি সিস্টেমেটিক্যালি কোনো একটা কম্পিউটার সিস্টেম চালাতে চাই তাহলে আমার সিস্টেম সফটওয়্যার দরকার। ওকে, তো এরপরে হচ্ছে যে যেটা এখানে বলা হচ্ছে যে ইভলভিং রোল অফ সফটওয়্যার, যে বিভিন্ন রকম যে সফটওয়্যারগুলো আসছে একটার পর একটা কীভাবে আসছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে দেখানো হচ্ছে। তো এটা দেখানোর আগে আমরা একটু যদি চিন্তা করি যে ইভলভিং বলতে আসলে কী বোঝায়। ইভলভিং জিনিসটা হচ্ছে যে দেন ভার্সেস নিউ, আগে কেমন ছিল বর্তমানে কেমন। যেমন ধরেন আমাদের যদি সফটওয়্যারের কথা আমরা চিন্তা করি, সে আগেকার যুগের সফটওয়্যার আমাদের হাতে ছোট ছোট ক্যালকুলেটর থাকতো, কিংবা হচ্ছে বিভিন্ন রকম ছোট গেম খেলার মতন কিছু কিছু ডিভাইস পাওয়া যেত, বাটন ক্লিক করে করে করা যেত আর কি এগুলো। বা হচ্ছে যদি আরও চিন্তা করি, যেমন ছোট স্ক্রিনের ফোনে সাপ স্নেক্স গেমের মতন একটা হচ্ছে ছিল। তো এই জিনিসগুলো হচ্ছে খুবই সিম্পল সফটওয়্যার প্রজেক্ট টাইপের। আর বর্তমানে যেগুলো হচ্ছে দেখেন যে সফটওয়্যার কিন্তু হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে এখন চলে গেছে। আর এটা হচ্ছে একেবারে যে মডার্ন সিভিলাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ কি, এই যে আমরা যে উবার ইউজ করছি, ফুড পান্ডা ইউজ করছি, কিংবা হচ্ছে ব্যাংকিং সিস্টেমে যেগুলো ইউজ করছি, তারপরে হচ্ছে আপনার টেলিমেডিসিনের যে কনসেপ্টগুলো চলে আসছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার সফটওয়্যারের সাথে কানেক্টেড হয়ে গেছে। সুতরাং আগে কীরকম ছিল, বর্তমানে সফটওয়্যারটা কোন জায়গায় চলে গেছে, মানুষের লাইফটাকে আরও ইজি করার চেষ্টা করা হচ্ছে। যেমন উবারের কথা যদি আমরা চিন্তা করি, তো এখানে কি হচ্ছে যে আপনি আপনার ফোন থেকেই সব কিছু অর্ডার করতে পারছেন, মানে রাইড বুকিং টুল হিসেবে এটা ইউজ করছেন। তারপরে হচ্ছে যদি ফুড পান্ডার কথা বলি, সেই ফুড পান্ডাতে হচ্ছে আপনি ডেলিভারি রাউটিং দেখতে পাচ্ছেন, মানে তারা কিন্তু হচ্ছে এটা কিন্তু ম্যানেজ করে বলতে গেলে। তাদের যে সফটওয়্যারটা আছে তারা হচ্ছে যে আপনাকে কিন্তু দেখায় যে হচ্ছে আপনাদের যে রাইডার সে কতক্ষণ পরে আপনাকে হচ্ছে ডেলিভারি দিবে, ঠিক আছে। সুতরাং একটা রাউটিং কিন্তু তারা মেনটেন করছে। আমরা যদি ওটার নাম কি সুন্দরবন কুরিয়ারের কথাও চিন্তা করি, তারাও কিন্তু হচ্ছে আপনি একটা ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারেন যে আপনার পার্সেলটার কী অবস্থা, কত দূর আছে, ঠিক আছে। তো এই যে আপনার সফটওয়্যারগুলো দিনে দিনে আরও মডার্নাইজ হচ্ছে,
বা সফটওয়্যারের উপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যে যদি আমরা খুবই ব্যাপক জনপ্রিয় সিম, সেটা হচ্ছে যে গ্রামীণ ফোনের, সেটার কথা যদি চিন্তা করি, সেটা হচ্ছে কি করে যে মিলিয়নস অফ কাস্টমার্সের ডাটা, তাদের এত পরিমাণ কাস্টমার যে তাদের যেই খুব জেনারেল কোড 017 সেটা শেষ করে ফেলছে, নতুন কোড তারা এখন ইউজ করা শুরু করছে। অলরেডি অনেকগুলো সিম কোম্পানি এখনও শেষ করে ফেলছে, মানে এখন এত এত ইউজার হয়ে গেছে মানুষের। তো এই যে সিম কোম্পানিগুলো যে আছে, এটা তো মিলিয়নস অফ কাস্টমারের ডাটা, একটা মানুষেরই কত রকমের ডাটা স্টোর করে রাখতে হয়। সুতরাং এগুলোর জন্য তো বিশেষ কোনো সফটওয়্যার দরকার হচ্ছে, তাদের ব্যবহার করতে হচ্ছে। তারপরে হচ্ছে আমরা যদি হসপিটালে যাই, সেখানে হচ্ছে পেশেন্টের যে রেকর্ড, সেগুলো দেখালেও এখন কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে। তাদের এখন শুধু যে নিজের নাম, বয়স বা হচ্ছে ফোন নাম্বার বলে দিলেই প্রিভিয়াস কি রিপোর্ট ছিল, বা হচ্ছে ডাক্তার তার সম্বন্ধে কি রিপোর্ট করছিল, বা হচ্ছে তার যে বিভিন্ন রকম প্যাথোলজিক্যাল যে রিপোর্ট সেগুলো কেমন ছিল, সেগুলো সম্বন্ধে একটা ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে। আগের মতো আর হচ্ছে ফাইলপত্র, রিপোর্ট আর ক্যারি করার দরকার পড়ছে না। তো নিশ্চয়ই কোনো একটা সফটওয়্যার তারা ম্যানেজ করছে, এটার জন্য মেনটেন করছে। এরপরে হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমের দিকে যদি যাই, তাহলে হচ্ছে তারা এই যে এটিএম সিস্টেম ইউজ করছে, আমরা জাস্ট কার্ড পাঞ্চ করে টাকা বের হয়ে আসছে। হ্যাঁ, আমরা তো শুধু দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরে তো নিশ্চয়ই অনেক কিছু ফাংশনালিটি হচ্ছে, দেখেই তো এত সহজেই এগুলো করতে পারছি। তারপরে হচ্ছে আপনার যদি এটিএম বুথে যাইতেও কষ্ট হয়, আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো জায়গায় টাকা ট্রান্সফার করতে পারছেন। ঠিক আছে? তো তারপরে হচ্ছে ফোনে যেমন হচ্ছে বিভিন্ন রকম স্প্যাম যেগুলো আসে, সেগুলো ডিটেক্ট করার জন্য যে ফ্রড ডিটেকশনগুলো থাকে, সেগুলো কিন্তু হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ম্যানেজগুলো হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা আরও চিন্তা করি যে ধরেন আগেকার যুগে যেই দোকানদাররা থাকতো বিভিন্ন রকম শপে, তারা সব কিছু দেখা যেত যে কোনো একটা নোটবুকে নোট করছে। এখন যদি তারাও মডার্নাইজ হয়ে যায়, তাহলেও দেখা যাবে তারা হচ্ছে সফটওয়্যার ইউজ করা শুরু করছে, সফটওয়্যারের মাধ্যমে সব কিছু রেকর্ড করছে। অলরেডি আমরা যদি বড় বড় শপগুলোতে দেখি, যে বিভিন্ন রকম আউটলেট যেগুলো আছে, যেই বেস্ট বাইয়ের, তারপরে হচ্ছে স্বপ্ন, এরকম যারা আছে, তারা কিন্তু অলরেডি দেখা গেল যে বিভিন্ন রকম পিওএস যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ইউজ করছে, যে তাদের প্রোডাক্টস কেমন হচ্ছে, সেলস কেমন হচ্ছে, ডেইলি বেসিসে অ্যাকাউন্টে কত টাকা জমা হচ্ছে, মান্থলি কত, ইয়ারলি কত, সব কিন্তু চাইলে যারা দেখতে পাবে। এটাতে একটা সুবিধা আছে। স্যার আমাদের নেট ক্লাস 7:30 থেকে নিবে একটু, স্যার এটা বলছে আজকে 10 মিনিট আগে শুরু করবে। আচ্ছা, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আচ্ছা, 10 মিনিট আগে, তাহলে তোমাকে এখনই শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে এই পর্যন্ত ক্লোজ করছি। পরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যে এখানে আমার পড়ানোর ইচ্ছা ছিল 3R, 3টা R, সেটা হচ্ছে রিইউজ, রিইঞ্জিনিয়ারিং এবং রিটুলিং, এই 3টা টার্ম। তো এই 3টা টার্মের জন্যই বলা হচ্ছে 3R। তো রিইউজ জিনিসটা কি? রিইউজ জিনিসটা আমরা কিন্তু বুঝি, সেটা কি যে অলরেডি এক্সিস্টিং কোনো একটা কিছু আছে, সেটাকে আমরা কীভাবে আবার নতুন করে ইউজ করতে পারি, যে একেবারে জিরো থেকে না শুরু করে এক্সিস্টিং যে কম্পোনেন্টগুলো আছে সেটাকে আমরা ইউজ করব। একটা এক্সাম্পল যদি বলি আপনাদের জন্য রিলেট করতে সুবিধা হবে, যেমন পাঠাও বা উবার যেগুলো আছে, তারা কিন্তু গুগল ম্যাপটার যে এপিআই সেটা কিন্তু ইউজ করছে। তারা কিন্তু নিজেরাই নিজেদের মতো করে আর ম্যাপ ইউজ করতে যায় নাই, গুগল ম্যাপের সাথে তারা ইন্টিগ্রেশনটা করে ফেলছে। আমরা যদি বিভিন্ন রকম ই কমার্স সাইটগুলোর কথা চিন্তা করি, তারা যে পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করে, তারাও কিন্তু হচ্ছে টেমপ্লেট ইউজ করে, যে সূর্য পে যেগুলো আছে বা এসএসএল কমার্স যেগুলো আছে, সেগুলো থেকে দেখা গেলো যে বিভিন্ন রকম গেটওয়ের মডিউলগুলো তারা ডিরেক্টলি ইন্টিগ্রেট করে দেয়, নিজেরা আবার এটার জন্য আলাদা করে ওই যে ইন্টিগ্রেশন করার জন্য মাথা ঘামায় না। তারপরে ধরেন আপনারা যদি বিভিন্ন রকম প্রজেক্টগুলো করেন, আপনারা যখন লগ ইন টেমপ্লেট ইউজ করেন, কিন্তু লগ ইনের জন্য আলাদা করে ওই কোড লেখাটা হচ্ছে এক ধরনের বোকামি। লগ ইনের জন্য প্রচুর টেমপ্লেট পাওয়া যায়, সেগুলো আপনারা ডিরেক্টলি প্রজেক্টে ইউজ করতে পারেন। তো এই জিনিসটাকে বলা হচ্ছে হলো রিইউজ। এরপর আমরা যদি দেখি রিইঞ্জিনিয়ারিং, এই জিনিসটা কি? রিইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে এরকম যে আপনার ওল্ড একটা সফটওয়্যার আছে, সেটাকে নেবেন, সেটাকে নেওয়ার পরে সেটাকে আপনার ইমপ্রুভ করতে হবে, মডার্নাইজ করতে হবে। এই মডার্নাইজ জায়গাটাই হচ্ছে রিইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড। আগে যেটা আছে সেটা থেকে আরও কিছু কীভাবে আপনাকে ইমপ্রুভ করা যায়।
তো এখন কীভাবে হইতে পারে, ধরেন আপনাদের যেই বিআরটি এর যে আছে, সেই বিআরটি এর বিভিন্ন রকম যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু এখন ডিজিটালাইজ করে দিচ্ছে। আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডগুলো আছে সেই ন্যাশনাল আইডি কার্ডগুলো এখন ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। কিংবা যদি আমরা সফটওয়্যারের কথা চিন্তা করি, ধরেন একটা কোম্পানি কী করলো, তাদের একটা পিএসপি দিয়ে একটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট তৈরি করেছে, সেটাকে এখন লারাভেলে কনভার্ট করে দিল, নট.js-এ কনভার্ট, ওটার মাধ্যমে তারা একটা সফটওয়্যার বা ওয়েবসাইট হচ্ছে আপনাদের লঞ্চ করলো। তো এইগুলো হচ্ছে যে আপগ্রেড করা হচ্ছে, মডার্নাইজ করা হচ্ছে। তো আবার এরকম কী হতে পারে যে একটা ডেস্কটপ অ্যাপ যেটা আছে নর্মালি, সেই ডেস্কটপ অ্যাপকে হচ্ছে ওয়েব অ্যাপ বা হচ্ছে মোবাইল অ্যাপে কনভার্ট করা যাচ্ছে। সেটা হচ্ছে একটা সফটওয়্যার রি ইঞ্জিনিয়ারিং। আর যদি আমরা রিটোলিং ইউজ করি, তাহলে কি উপরে যে দুটো জিনিস দেখলাম না, রিইউজ আর রি ইঞ্জিনিয়ারিং, এই দুইটা জিনিসকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে টুলগুলো ইউজ করতে হবে, টেকনোলজিগুলো ইউজ করতে হবে, কিংবা ওয়ার্কফ্লোগুলো ইউজ করতে হবে, সেটাকে বলা হচ্ছে রিটুলিং। তো এই রিটুলিং কীরকম হতে পারে, যেমন হচ্ছে যে বিভিন্ন রকম কোম্পানি আগে যেটা এসভিএন ইউজ করতো, তারা এখন গিট ইউজ করা শুরু করছে। তারপরে হচ্ছে আর কি হতে পারে, যে জিরার কথা বললাম শুরুতে, যে এক্সেল শিটে কিংবা হচ্ছে এক্সেল শিট আমরা ইউজ করতে পারি, সেটার বদলে আমরা এখন জিরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে খুবই ইফেক্টিভ। তারপরে হচ্ছে বিভিন্ন রকম মডার্ন ফ্রেমওয়ার্ক যেগুলো খুবই ইউজ করে এখন, রিঅ্যাক্ট, ডিজাঙ্গো, তারপরে হচ্ছে next.js। তো এইগুলো যেই আমি বর্তমানে যেগুলো ছিল, বা আপনারা যদি চিন্তা করেন যে নোকিয়া ফোনটা আগে খুব একটা সময় মানুষের চলতো, যখন মোবাইল ফোন মানুষের হাতে হাতে খুব একটা আসেনি, যারা ফোন ইউজ করতো দেখা যেত যে নোকিয়া ফোন ইউজ করে। সেই নোকিয়া ফোন থেকে এখন কী অবস্থা, মানুষের হাতে হাতে ফোন, সবাই এখন স্মার্টফোন ইউজ করা শুরু করছে। নতুন আগের জিনিসগুলো কিন্তু আছে, ঠিক আছে, কিন্তু ওগুলোকে আরও মডার্নাইজ করলো, ইমপ্রোভাইজ করলো। তো কিছু কিছুই টুলে, টেকনোলজিতে আপগ্রেডেশনের মাধ্যমে। তো এই হচ্ছে 3R, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ক্লাস ছিল।